আরব দেশগুলো আঞ্চলিক জোটে আরব লীগের একটি যৌথ সামরিক বাহিনী গঠন করতে যাচ্ছে। কায়রোতে ইয়েমেন ইস্যুতে চলা বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জোটের সদস্য দেশগুলো। ইয়েমেনের বিদ্রোহী দমনে এই যৌথ বাহিনী অংশ নেবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিশ্লেষকেরা বলছেন বিশেষ এই বাহিনী গঠনে কয়েক মাস সময় লাগতে পারে। শিয়াপন্থী হাউথি বিদ্রোহীদের দমন এবং ইয়েমেনের স্থিতিশীলতা ফেরাতে করণীয় নির্ধারণে মিশরে বসে 2 দিনের সম্মেলন। রোববার সম্মেলনের শেষ দিন ঘোষণা আসে যৌথ বাহিনী গঠনের। সন্ত্রাসবাদ এবং চরমপন্থা বিরোধী অভিযান পরিচালনায় এই বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে আরব দেশগুলো। যেসব দেশ একা সন্ত্রাস দমনে অসমর্থ, এই যৌথ বাহিনী তাদের সাহায্য করবে। মিশর জানিয়েছে 40,000 সদস্য এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও জাহাজ নিয়ে গঠন করা হবে এলিট বাহিনী। তবে আরব লীগের 22টি সদস্য রাষ্ট্রের সবাই এই বাহিনীতে যোগ দেবে না বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সাথে চলমান ইয়েমেন অভিযানে অংশ নেওয়ার বিষয়েও ইঙ্গিত মেলেনি এখনো। ইয়েমেনের শিয়া হাউথি বিদ্রোহীদের আস্তানা লক্ষ্য করে চলছে সৌদি নেতৃত্বাধীন 10টি দেশের বিমান হামলা। বিদ্রোহীরা পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত চলবে এই হামলা, জানিয়েছেন আরব লীগ প্রধান। ইয়েমেনের সংবিধান, শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের অনুরোধেই বর্তমান সামরিক অভিযান চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার রাজনৈতিক সংলাপে ফিরব। আরব দেশগুলোর বিমান হামলার মধ্যে ইয়েমেনের উপকূলবর্তী শহর আদেনের দিকে অগ্রসর হচ্ছে হাউথি বিদ্রোহীরা। সাম্প্রতিক সহিংসতায় প্রায় 100 মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। রোববারও আদেনের দারসাদ জেলায় বিদ্রোহীদের সাথে প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদি সমর্থকদের সংঘর্ষ বাধে। বিদ্রোহের চাপে 1 মাস আগে রাজধানী সানা থেকে এই আদিন শহরে পালিয়ে আসেন হাদি। পরে দেশ ছেড়ে আশ্রয় নেন সৌদি আরবে। নুসরাত নন্দিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে শেষ সময় পার করছেন বিশ্ব নেতারা। সুইজারল্যান্ডের লুসানে ইরানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীদের পররাষ্ট্র পর্যায়ে বৈঠকে এই 6 পরাশক্তি কথা বলেছেন। মার্চের মধ্যে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে চলছে কূটনৈতিক তৎপরতা। পশ্চিমাদের শঙ্কা, পরমাণু বোমা তৈরির খুব কাছে চলে এসেছে। ইরান চুক্তি করে অন্তত 1 বছরের জন্য এই শঙ্কা দূর করতে চায় তারা। বিনিময়ে ইরান আশা করছে অর্থনৈতিক অবরোধ শিথিল হবে। চুক্তি হলে পরমাণু সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজের সংখ্যা 3 ভাগের 1 ভাগে নামিয়ে আনতে হবে ইরানকে, যার মেয়াদকাল হবে 10 থেকে 15 বছরের মতো। এই দুটি বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে চলছে দর কষাকষি। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ আমাদের সঙ্গে আছেন। জেনারেল রশিদ, সন্ত্রাসবাদ ও চরমপন্থা বিরোধী অভিযান পরিচালনায় মধ্যপ্রাচ্যের দেশগুলির জোট আরব লীগের বাহিনী গঠনের উদ্যোগের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে ইয়েমেনের পরিস্থিতি আরব বিশ্বকে অনেক জটিল করে তুলেছে নিঃসন্দেহে। কারণ আপনি যদি দেখেন হাউথি বিদ্রোহী যারা এখন সানা দখল করে নিয়েছে, এডেনের দিকে যাচ্ছে, তারা হচ্ছে ইরানপন্থী এবং স্বভাবতই এটি সৌদি আরব সহ অন্য অন্য যে পার্শ্ববর্তী দেশ আছে তাদের স্বার্থের পরিপন্থী। তো সেক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি যে ইরাকের যুদ্ধে, ইরাকে যে আইএস এর বিরুদ্ধে যে যুদ্ধ হচ্ছে সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের পক্ষেই সহায়তা দিচ্ছে এবং বিমান হামলা করছে। এবং এখানে যে এইরকম একটি জটিল চলমান অবস্থার ক্ষেত্রে এই বাহিনীটা আর কিছু না হোক একটি চাপ সৃষ্টি করবে হাউথি বিদ্রোহীদের উপর। এবং যেহেতু এখানে বিমান হামলা চলছে এবং হাদি তারও যথেষ্ট সমর্থক আছে এবং সেখানকার সামরিক বাহিনীর একটি অংশ হাদিকে এখনো সমর্থন দিয়ে যাচ্ছে। আর আপনারা জানেন যে ইয়েমেন আসলে ঐতিহাসিকভাবে 2 ভাগে সবসময় বিভক্ত ছিল, একটি উত্তর ইয়েমেন, একটি দক্ষিণ ইয়েমেন। তো উত্তর ইয়েমেনে শিয়াদের আধিপত্য ছিল, দক্ষিণ ইয়েমেনে সুন্নিদের। দক্ষিণ ইয়েমেনে কিন্তু আরো একটি সমস্যা আছে, সেটি হলো আল কায়দা ইন আরাবিয়ান পেনিনসুলা, আবার অনেকে এটা বলেন আল কায়দা ইন ইসলামিক মাগরেব। তো তাদেরও যথেষ্ট আধিপত্য আছে। তো সেখানে সুন্নিরা এখন যে যুদ্ধ শুরু করেছে, তো সেখানে আল কায়দা কিভাবে তাদের নিজেদের স্থাপন করবে এবং এই পরিস্থিতিটা আরো কতটুকু ঘোলাটে করবে সেটি। তো সেখানে সুন্নিরা এখন যে যুদ্ধ শুরু করেছে, তো সেখানে আল কায়দা কিভাবে তাদের নিজেদের স্থাপন করবে এবং এই পরিস্থিতিটা আরো কতটুকু ঘোলাটে করবে সেটি এখন বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এরকম একটি যুক্ত বাহিনী আমি শুধু মনে করি না এটি শুধু ইয়েমেনের জন্যই চাপ সৃষ্টি করবে, এটি আরব বিশ্বের এখন যে আনস্টেবল কান্ট্রি আছে যেমন লিবিয়া, সিরিয়া, ইরাক, সেখানেও তাদের হস্তক্ষেপের একটি অবস্থা তৈরি হলো।
এখান থেকে একটি জিনিস সুস্পষ্ট হলো যে আরবরা এখন আরব দেশগুলো নিজেরা ওখানে একটি বড় প্লেয়ার হিসেবে তৈরি হলো, যেটি আগে যুক্তরাষ্ট্র তাদের পক্ষে থেকে কাজ করত। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে বসলো 6 পরাশক্তি। স্পষ্ট বিরোধী থাকা ইরানের সঙ্গে পশ্চিমাদের এই বৈঠকের প্রেক্ষাপটটা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি, জেনারেল রশিদ? এটা স্বাভাবিক, যেটি তারা চাইছে সেটি হচ্ছে যে ইরানের যে পারমাণবিক ক্ষমতা, যেটি সামরিক ক্ষমতা, সেটিকে তারা ঠেকিয়ে রাখার চেষ্টা করছে এবং সেখানেই ইরান বার্গেন করছে। যদি ইরান এই ক্ষমতার অধিকারী হয় তাহলে স্বভাবতই আরব বিশ্বের যে সিকিউরিটি আর্কিটেকচার আছে সেটি পরিবর্তিত হবে। তো সেক্ষেত্রে এটির উপর নিয়েই এখন সবচেয়ে বেশি চাপ সৃষ্টি হচ্ছে। তা আমার মনে হয় যে ইরানের বর্তমান পরিস্থিতিতে সে যে ইরাকে যে দায়িত্ব নিয়েছে এবং সেই দায়িত্বের ক্ষেত্রে তার যে অতিরিক্ত অর্থের প্রয়োজন, সেক্ষেত্রে অর্থনৈতিক অবরোধটা তার জন্য এখন সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সেই জন্য আমি মনে করছি যে এক্ষেত্রে একটি সমঝোতায় আসতে পারে এবং সেই সমঝোতাটি পৃথিবীর জন্যই অত্যন্ত জরুরি, পৃথিবীর শান্তি রক্ষার জন্য। আমি অন্য একটি প্রসঙ্গে জানতে চাইছিলাম যে ইয়েমেনে যে যুদ্ধ চলছে, আমরা জানি যে বাংলাদেশের 2 জন প্রকৌশলী সেখানে আটকা পড়ে আছেন, কিন্তু আপনি কি মনে করেন তাদের ফিরিয়ে আনতে হলে আসলে আমাদের কি ধরনের উদ্যোগের মধ্যে দিয়ে এখন যাওয়া উচিত, জেনারেল রশিদ? স্বভাবত ওখানে বাংলাদেশের কোনো উপস্থিতি নাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে আন্তর্জাতিক সহযোগিতায় চাইতে হবে। আমি যতদূর জানি যে ভারতের অনেক নাগরিক ওখানে আটকা পড়েছে। ভারত থেকে একটি 1500 যাত্রী বহন করতে পারে এরকম একটি জাহাজ প্রেরণ করা হয়েছে, তাদেরকে উদ্ধার করে সেই জাহাজের মধ্যে করে নিয়ে আসা হবে। এখন বাংলাদেশ স্বভাবতই এই ধরনের আমাদের যে রিজিওনাল কোঅপারেশন বা ইন্টারন্যাশনাল কোঅপারেশন অন্য দেশের সাথে যেটি আছে সেটির মাধ্যমে আমাদের নাগরিকদের উদ্ধার করা সম্ভব। জেনারেল রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। এডিএসপি কে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।